আজ ৩ দিন হলো অন্তরাদের বাসায় আছি। আদ্রর সাথে আমার যোগাযোগ হয়নি। আমি করতে চেয়েছি কিন্তু পারিনি। আদ্র এখন ওর বাসায় আছে সম্পূর্ণ রেস্টে, সেখানে আমি যেতে পারিনি। বাসায় ঠিকানা জোগাড় করে ২ বার বাসায় সামনে দিয়ে ঘুরে এসেছি। আদ্রকে দেখার জন্য ব্যাকুল হয়ে আছি। ও কি বুঝে না এত অভিমান আমার উপর ওর। আজকে ভার্সিটিতে যাব পড়তে, না আদ্রকে দেখতে পড়া আর আমার হবে না। আদ্রর এক্সাম চলে এসেছে সামনে সপ্তাহে থেকে আজকে আসবে, তাই অনেক দিন আসে না। আমি এটা হৃদয়ের থেকে জেনেছি। সকালে খাবার টেবিলে থেকে অন্তরা আমাকে ডাকছে, আমি বেকনিতে থেকে আসছি বলে রুমে এলাম। দরজার বাইরে পা রাখব তখনই কিছু কথা আমার কানে এলো। অন্তরা ও ওর মা কিছু নিয়ে কথা কাটাকাটি করছে। আমি সেখানে দাঁড়িয়ে পড়লাম। মা, তুমি কিন্তু বেশি করছো। ওর ব্যাপারটা একটু বুঝবে না? ওর আর যাওয়ার জায়গা নাই। আমার জন্যই তো এসেছে। সেসব কিছুই আমি জানি না। তুই একে বাড়িতে আনলি কেন? কতদিন অন্যের মেয়েকে বাসায় রেখে বসিয়ে বসিয়ে খাওয়াবো? এভাবে বলছো কেন? ও স্নেহা তো তোমার ও মেয়ের মতো, তাই না? মেয়ের মতো মেয়ে তো না। আর তোর বাবার কি ইনকাম তুই তো জানিস। আমাদের পক্ষে ওর ভরণপোষণ করা সম্ভব না। যাওয়ার জায়গা না থাকলে গ্রামে ফিরে যাক, এখানে অন্যের দয়ায় কেন পড়ে আছে? মা প্লিজ চুপ করো, ও শুনতে পাবে। আর স্নেহা আসেনি, আমি নিয়ে এসেছি, তাই তুমি ওর সাথে খারাপ ব্যবহার করতে পারে না। ওই মেয়েকে চলে যেতে বলবি তাড়াতাড়ি, না হলে আমি নিজে বলবো। নিজেরগুলোকে খাইয়ে পরিয়ে ইমশিম খাচ্ছি, আবার আরেকজন এত জ্বালা ভালো লাগে না। বিড়বিড় করতে করতে চলে গেল রান্নাঘরে। অন্তরা রেগে সেদিকে তাকিয়ে রইল। দরজায় কাছে থেকে সব কথা আমি শুনলাম। চোখ দিয়ে টপটপ করে পানি পড়ছে। মুখ সেপে ভেতরে চলে এলাম। এখানে এসে আমি বলেই গেছিলাম অন্য একজনকে বাসায় আছি। তাদের মনে কি আছে আমাকে নিয়ে? আমার থাকা নিয়ে ভাবতেও চাইনি। আজকে এসব না শুনলে তো মনেই পড়তো না। আমি এত খারাপ কি করে হলাম? এভাবে তাদের সমস্যা কারণ হলাম। আমার জন্য তাদের প্রবলেম হবে তা একটু মাথায় আসেনি। এভাবে অন্যের বাসায় পড়ে থাকা আমার একদম উচিত হয়নি। আমার নিজের থাকার খাওয়ার ব্যবস্থা করতে হবে। আজকে একটা কিছু করতেই হবে। অন্তরা কখনো আমাকে যেতে দিবে না, আমাকে কেই সমস্যা বলে যেতে হবে। অন্তরার আওয়াজ পেয়ে তাড়াতাড়ি চোখ মুছে নিলাম। স্নেহা, কইরে তুই? কখন থেকে ডাকছি তোকে, আসছিস না কেন? চল খাবি। হুম। কি হুম? এখানে বসে আছিস কেন? চল বলে টেনে নিয়ে গেল। খাবার সামনে নিয়ে বসে আছি, খাবার গলা দিয়ে নামছে না আমার, তবুও খাওয়ার চেষ্টা করছি, না হলে অন্তরা বুঝে যাবে আমি ওদের কথা শুনে ফেলেছে। আন্টির দিকে তাকালাম, উনি বিরক্তি নিয়ে একবার আমার দিকে তাকিয়ে খাওয়া শুরু করল। আগে ও উনাকে গম্ভীর দেখেছি, কিন্তু সেটা যে আমার জন্য ভাবিনি। আজকে বুঝতে পারছি। আর খেতে পারলাম না, হাত ধুয়ে উঠে পড়লাম। কিরে, উঠছিল কেন? আমার খাওয়া শেষ। কিছুই তো খেলি না। আমার পেট ভরে গেছে, আমাকে বেরোতে হবে। জানি তো আমি ও কলেজে যাব তো। আমার একটা দরকার আছে, সেটা সেরে যাব, তুই চলে আসিস। একা যাবি? হুম। অন্তরাকে রেখে একাই চলে এলাম। অন্তরার বাসা থেকে ভার্সিটি যাওয়ার পথ 1 ঘন্টা। টাকা হাতে নাই। হেঁটেই যেতে হবে এখন। ভার্সিটিতে না যাব ইমনদের বাসায়। ইমন আমার স্টুডেন্ট, ওদের 2 ভাইকে পড়াতাম। মাস শেষে চলে এসেছিলাম। ইমনের বাবা বাজে ব্যবহার করেছিল বলে ভাবতেই গায়ে কাঁটা দিয়ে উঠছে। লোকটা এখন বাসায় থাকবে না, এখন গিয়ে ওই আপুটার কাছে থেকে টাকা আনতে হবে। হেঁটে বাসায় এলাম, এখানে থেকে তাদের বাসায় কাছেই তাড়াতাড়ি চলে এসেছি। কলিং বেল দিতেই আপু দরজা খুলে আমাকে দেখেই চমকালো আর জিজ্ঞেস করল, এতদিন কোথায় ছিলাম?
আমি বাবার কথা বললাম, তার স্বামীর কথাটা বললাম না। উনি আমাকে বরাবর পছন্দ করে না, কিন্তু বাবার কথা শুনে দুঃখ প্রকাশ করল। আর রুনা আপুর কথাও বলল, আপু নাকি আমার কথা তাকে জিজ্ঞেস করেছিল। আমি টাকার কথা বলতেই মুখ ছোট করে ফেলল, কিন্তু টাকা দিলেও 500 টাকা কম, কিছু করার নাই, কমই নিলাম। আর আসার সময় রুনা আপুর নাম্বারটা নিয়ে এলাম। উনি জিজ্ঞেস করল প্রাইভেট আবার পড়াবো কিনা, আমি সরে জানাবো বলে চলে এলাম। ভার্সিটিতে যাব, এখন হেঁটেই যাচ্ছি, বাসা খুঁজতে হবে কমের মধ্যে। হঠাৎ একটা গাড়ি এসে থামল, চমকে এক কদম পিছিয়ে গেলাম। গাড়িতে থেকে বেরিয়ে এলো নিশাত, তাকে দেখে ভ্রু কুচকালাম। উনি হেসে আমার কাছে এলো, তারপর বলল, 30 টাকার জন্য কি আমার বাসায় চলে এসেছ নাকি? উনার কথায় অবাক হলাম। বিস্মিত হয়ে বললাম, বাসায় এসেছি মানে আপনার বাসা কোথায়? উনার বাসা দেখিয়ে বলল, বাসায় আসেননি, তাহলে এখানে কোথায় এসেছেন? সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, আপনাকে বলতে চাইছি না। দেখা যেহেতু হয়েছে, আমার টাকা দিন। এই ধরুন টাকা। টাকা নিয়ে চলে আসতে নিলাম, কিন্তু উনি অফার করে নিল ওনার গাড়িতে যেতে। আমি না করতে গিয়ে ও করলাম না। ওনার সাথে অন্তরাকে নিয়ে কথা বলবো। আপনি অন্তরাকে বিয়ে করেন না? আচমকা কথায় চমকে আমার দিকে তাকালো। মানে? অন্তরা হৃদয় নামের একটা ছেলেকে ভালোবাসে। আপনি বিয়েটা ভেঙ্গে দিন। ভ্রু কুচকে তাকিয়ে আছে আমার দিকে। কি হলো, কিছু বলছেন না কেন? আপনার কথা আমি শুনব কেন? তার মানে আপনি বিয়ে করবেন? অন্তরা না বলল, আপনিও রাজি না? এটা আমার ব্যক্তিগত ব্যাপার, আপনার কাছে এই বিষয়ে কিছু শুনতে চাই না। আমি হাঁ করে তাকিয়ে আছি উনার দিকে, তারপর হেসে উঠলাম। গাড়ি ভার্সিটির সামনে এসে থেমেছে। আর কিছু না বলে নেমে গেলাম। উনি মাথা বের করে হাত নাড়িয়ে বাই বলে চলে গেল। গাড়ি চলে যেতেই আমি পেছনে ফিরে থমকালাম। আদ্রর ঠিক আমার পেছনে দাঁড়িয়ে আছে, চোখ মুখ লাল করে কঠিন করে আমার দিকে তাকিয়ে আছে। রাগের কারণটা বুঝতে অসুবিধা হলো না আমার। আমি কিছু বলার আগেই আদ্র আমার বাহু শক্ত করে ধরে বলল, ছেলেটা কে? আপনি ভালো আছেন? আমি তো শুধু। আমার কথার উত্তর দাও। কে ওই ছেলে? কি সম্পর্ক ওর সাথে তোমার? ওই ছেলে তো অন্তরার। অন্তরা কি মিথ্যা বলবে নাকি? নিয়ে হাসছিলে? আর ওই ছেলের গাড়িতে করে কেন এলে? আমাকে বোকা পেয়েছ? কয়দিন তোমাকে ছেড়ে দিয়েছি। আর আপনি কিন্তু আমাকে ভুল বুঝছেন, উইটা অন্তরা ভাই। তাই আমি ওনার সাথে। অন্তরার ভাই তোমার তো না? ওই ছেলের সাথে হাসছিলে কেন এত? আমার সাথে তো কখনো এত হেসে কথা বলো না। আপনি জেলাস হচ্ছেন? তাহলে তো আরও মিশতে হবে। এমনিতেও আপনি তো এখন আমার সাথে কথা বলেন না। খুন করে ফেলব। কথা না বললেও তুমি শুধু আমার ওকে। আদ্র একদৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। আমি ছলছল চোখে তাকিয়ে আছি। সরি ওদিন খারাপ ব্যবহার করার জন্য। আর এই কয়দিন তোমার সাথে যোগাযোগ করতে চেয়েছি কিন্তু পারিনি। আম্মু ফোন ধরতেই দেয় না। তোমার উপর রাগ হলো কি করে এত বুঝতে পারছি না। মানে? তোমার আব্বুর খবরটা হৃদয়ের থেকে জানতে পেরে এত খারাপ লেগেছে বলে বুঝাতে পারবো না। তারপরই তোমার সাথে দেখা করতে চেয়েছি, কিন্তু কেউ আমাকে বাসা থেকে বের হতে দেয়নি। আবার ফোনটাও আম্মু লুকিয়ে রেখেছে। আজকে ও গার্ড নিয়ে এসেছি, ওদের ভেতরে রেখে লুকিয়ে এখানে তোমার অপেক্ষা করছিলাম। আমি নিঃশব্দে কাঁদছি। আদ্র আমাকে নিয়ে সামনে হাঁটা ধরল, তারপর একটা গাড়িতে উঠিয়ে চলতে লাগল। আমরা কোথায় যাচ্ছি? অবাক হয়ে বললাম। আদ্র কিছু না বলে ড্রাইভ করছে। কি হলো বলেন, এভাবে কোথায় নিয়ে যাচ্ছেন? আর আন্টি কি বললেন বুঝলাম না। কিছু বলল না। আমি ও আর কিছু বললাম না। আদ্রর দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছি। আদ্র রেস্টুরেন্টে এসে গাড়ি পার্ক করল। গাড়িতে থেকে বেরিয়ে ভেতরে গেলাম। পাশাপাশি সিটে বসলাম। আদ্র আমার গালে ওর হাত রেখে চোখের পানি মুছে দিয়ে বলল,
আই অ্যাম সরি জান, তোমার কষ্ট না বুঝে খারাপ ব্যবহার করার জন্য। তুমি এত কষ্টে ছিলে আর আমি কিনা কি ভেবেছি। তোমার এত খারাপ সময়ে পাশে থাকতে পারলাম না, আমাকে ক্ষমা করে দাও। আপনি ক্ষমা চাইছেন কেন? আপনিও তো মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিলেন, আমার পাশে কি করে থাকবেন? আমার আপনার প্রতি কোনো অভিযোগ নেই, আপনি সুস্থ আছেন, এতেই আমি খুশি। স্নেহা, আমি তোমাকে কতটা ভালোবাসি বলে বুঝাতে পারবো না। তুমি প্রতি মেয়ে, যার জন্য আমার মনে অদ্ভুত অনুভূতির জন্ম হয়েছে। তোমাকে ভালোবাসি যেদিন বুঝতে পেরেছিলাম, সেদিন মনে মনে সিদ্ধান্ত নিয়েছি তোমার পাশে ছায়ার মতো থাকব সব সময়ে। কিন্তু যেভাবেই হোক সেটা তো পারলাম না। আমি জানি এখনো তুমি আমাকে ভালোবাসো না, কিন্তু আমি তোমাকে খুব ভালোবাসি। আমি আদ্রকে জড়িয়ে ধরে আদ্রর বুকে মাথা রেখে কাঁদতে লাগলাম। আর মনে মনে বললাম, আপনি জানেন না আমি আপনাকে ভালোবাসি, আগে বুঝি আপনাকে ছেড়ে দূরে গিয়ে সেটা বুঝতে পেরেছি, এজন্য তো বাবাকে হারিয়ে আছি, বেঁচে আছি সেটা শুধু আপনার জন্য। অনেকক্ষণ এভাবে কাটল। আদ্রর থেকে সরে আসতেই আদ্র বলল, কিন্তু একটা জিনিস আমি বুঝতে পারছি না, আম্মু তোমাকে সহ্য করতে পারছে না কেন? আগে যখন তোমার কথা আম্মুকে বলেছিলাম তোমার জন্য পাগল হয়ে গেছিল, আর এখন তোমার নাম ও শুনতে চায় না। চিন্তিত হয়ে বলল আদ্র। আমিও ভাবছি তাহলে কি উনি আমাকে দেখে এমন করছে, আমাকে কি পছন্দ হয়নি? অজানা ভয়ের আভাস পাচ্ছি। কি ভাবছ? চিন্তা করো না, আম্মুকে ঠিক মানিয়ে নেব, আম্মু আমাকে খুব ভালোবাসে। আদ্র খাবার অর্ডার দিল। খাবার আসতেই খাইয়ে দিতে বলল। আমি চুপচাপ খাইয়ে দিতে লাগলাম। আদ্র একবার এর জন্য ও অন্যদিকে তাকাচ্ছে না, পলকহীনভাবে তাকিয়ে আছে। আমি লজ্জায় মাথা নিচু করে খাইয়ে দিচ্ছি। এভাবে তাকিয়ে থাকলে কি সামনে থাকা যায়? উফ, স্নেহা, লজ্জা পেও না প্লিজ, আমার কিছু করে ফেলতে ইচ্ছে করে, কিন্তু আমি বিয়ের আগে কিছু করতে চাই না। আপনি অন্যদিকে তাকান না প্লিজ। কেন? আমার লজ্জা করছে। সরি, পারবো না, কতদিন পর তোমাকে মন ভরে দেখছি। কতটা অস্থির হয়েছিলাম তোমার জন্য জানো। আর কিছু বললাম না, খাইয়ে দিতে লাগলাম। হঠাৎ আদ্র আমার মুখে খাবার দিল। আমি চমকে আদ্রর মুখের দিকে তাকালাম। তাকিয়ে না থেকে খাও। খেতে পারছি না, শেষ কবে কেউ আমাকে খাইয়ে দিয়েছে মনে নেয়? মার পর আর কেউ খাইয়ে দেয়নি। ইমোশনাল হয়ে পড়লাম, কেঁদে উঠলাম। খাওয়া শেষ করে আদ্র আমাকে নিয়ে ফোনের দোকানে এলো আর দুটো ফোন কিনল অ্যান্ড্রয়েড। একটা আমাকে ও একটা নিজের। আমি নিতে না চাইলেও জোর করে দিল, এছাড়া যোগাযোগের রাস্তা নেই। তাই নিলাম। অন্তরাদের বাসা থেকে কাল চলে এসেছি এই নতুন বাসায়। টিনের একটা বাসায় ছোট, 2000 টাকায় এটা দিয়েছে, আমি রাজি হয়ে গেছি। আমার কাছে সাথে তার 1000 টাকা আছে, 2000 টাকায় বাসা ভাড়া নিয়েছি। বাসাটা একদমই খারাপ অবস্থা, কিন্তু কিছু করার নাই, এত কম টাকায় এর থেকে ভালো বাসা পাওয়া যাবে না। রাতে যখন আসেন তখন আরো খারাপ অবস্থা ছিল, অনেক কষ্টে দাঁড়ানোর মতো অবস্থা করেছি। ছোট একটা রুম পুরাই ফাঁকা রয়েছে, থাকার মতো কিছুই নেই, না খাট আছে না রুমে আসবাবপত্র, শুধু ধুলো ময়লা ছিল। আর বাড়িওয়ালা এইটা ময়লার পুরনো আসবাবপত্র রাখার জন্য করেছিল। বাসা এইটা পড়েছিল ময়লা আবর্জনা ফেলার জন্য। 1 মাস আগে নাকি সব পুরনো আসবাবপত্র সবকিছু বিক্রি করে দিয়েছে, জন্য রুমটা খালি পড়ে আছে। রাস্তায় বাড়িওয়ালার সাথে দেখা হয়, সে আসলে একটা অ্যাক্সিডেন্ট, আঘাত পায় এই সাগরে যাচ্ছিল, রিকশা উল্টে পড়ে যায়। আমি তাকে সাহায্য করেছি। তখন সে আমার বিষয়ে জানতে চাইলে আমি আমার সবকিছু বললে সে আমাকে বলে যে আমার তো বাসা ফাঁকা নাই, একটা ময়লা টিনের ঘর আছে। আমি তাতে রাজি হয়ে যাই অন্তরার সাথে, আর মার লেগেই থাকে। রাগারাগি অন্তর আমাকে বুঝতে না দিল, আমি তো সব বুঝেই গেছি এভাবে অন্যের বাসায় পড়ে থাকা ঠিক না, তাই রাজি হয়ে যায়। আদ্র কি এখনো কিছু বলি নাই? ওর সামনে পরীক্ষা, 1 সপ্তাহ আছে। রিসিভ করি নাই, যদি জানতে চাই কোথায় আছি তাই।
আজকে বাসা থেকে বের হয়েছি, বাইরে থেকে কিছু কিনে খেয়েছি, কাল আজকে কি করব বুঝতে পারছি না। বাইরে খেলে টাকাও বেশি লাগে। অন্তরা ওর আমাকে কল করেছে, রিসিভ করিনি। হাতে 2000 টাকা নিয়ে বসে আছি আর ফোন। হাঁটতে হাঁটতে আমি একটা পার্কে চলে এসেছি। এখন দুপুর, না খেয়ে আছি। এখন ও ক্লান্ত হয়ে বসে টাকাগুলো গুনে দেখছি। হঠাৎ একটা বাজে ঘটনা ঘটে গেল। একটা কালো চিকন করে ছেলে আমার কাছে দিয়ে দৌড়ে আমার টাকা নিয়ে ভেগে গেল। আমি হতদম্ব হয়ে তাকিয়ে আছি তার দিকে। ছেলেটা দৌড়ে পালাচ্ছে। যখন হুঁশ এলো দাঁড়িয়ে পড়লাম, এই ছেলে যে আমার সম্বল নিয়ে পালাচ্ছে। এই দিন দুপুরে মেয়ে চুরি হয় আমার জানা ছিল না। আমি ও চিৎকার করে তার পেছনে দৌড়াতে লাগলাম, কিন্তু ছেলেটার সাথে কি আমি পারবো না। ছেলেটা অনেকটা দূরে চলে গেছে, আমি তবু তাকে ধরতে চাইছি, চিৎকার করছি, দৌড়াচ্ছি। অবাক করা বিষয়, আশেপাশে এত মানুষ আছে, কেউ ভ্রুক্ষেপও করছে না, একবার করে তাকিয়ে চোখ ফিরিয়ে নিচ্ছে। এটা গ্রাম হলে এতক্ষণে হিচি শুরু হয়ে যেত, সবাই এগিয়ে আসতো, কিন্তু এখানে কেউ আসছে না। সবার দিকে তাকিয়ে চোখ সরিয়ে ছেলেটার দিকে যাচ্ছি, হঠাৎ ছেলেটা উধাও, কোথাও নাই। আমি দাঁড়িয়ে পড়লাম, আশেপাশে ছেলেটা নেই, তার মানে পালিয়ে গিয়েছে। থম করে সেখানেই বসে পড়লাম। এখন কি করব আমি? সব টাকা তো নিয়ে গেল, এবার আমার চলবে কি করে? সারাদিন কিছু খাইনি, খিদের জ্বালায় পেট ব্যথা করছে। সব বিপদ কি আমাকে এসেই ঘিরে ধরে? রাস্তায় কিনার ঘেঁষে বসে চোখের পানি ফেলছি, নিজেকে এত অসহায় লাগছে বলে বুঝাতে পারবো না। হঠাৎ ফোনটা বেজে উঠল। ফোন জামার নিচে লুকানো ছিল। এটা অনেক দামি ফোন, তাই আগে থেকেই সাবধানে ছিলাম। ফোন ধরতে ও ইচ্ছে করছে না, তাও বের করলাম। ফোনের দিকে তাকিয়ে আদ্রর নাম্বার চোখে পড়ল। আদ্র কল করছে। হ্যালো স্নেহা, কোথায় তুমি? 2 দিন ধরে কল কেন রিসিভ করছো না? আর আমি আজ অন্তরাদের বাসায় গিয়েছিলাম, ওখানে তো তুমি ছিলে না। কোথায় আছো তুমি? প্লিজ বলো, আমি কত চিন্তায় আছি জানো তুমি। আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না। ফোন কানে নিয়েই কেঁদে উঠলাম। আমার কান্না শুনে আদ্র আরও ব্যস্ত হয়ে জিজ্ঞেস করতে লাগল, কি হয়েছে তোমার? বলো আমাকে, কাঁদছো কেন? দেখো আমার কিন্তু ভয় করছে, বলো কি হয়েছে? আচ্ছা তা বলতে হবে না, কোথায় আছো বলো এখন। আমি কাদার জন্য কথা বলতে পারছি না, হেঁচকি দিয়ে দিয়ে কাঁদছি। আর ওপাশ থেকে আদ্রর ভয় পাওয়া কণ্ঠ কানে আসছে। হঠাৎ আদ্র ধমক ধমক শুনে কেঁপে উঠলাম আমাকে, আর সাথে সাথে আমি চুপ করে গেলাম আর বললাম, কোথায় আছি। আদ্র ফোন কেটে দিল। আমি ওইখানেই বসে রইলাম। 20 মিনিট পর আদ্র বাইক নিয়ে এলো আমার কাছে। বাইক থেকে নেমে আমাকে এই অবস্থায় দেখে দৌড়ে আমার পাশে বসে আমার গালে হাত দিয়ে জিজ্ঞেস করতে লাগলো, কি হয়েছে? স্নেহা, কান্না না করে বলো, কি হয়েছে? এখানে এভাবে বসে আছো কেন? আমি আস্তে আস্তে সব খুলে বললাম আদ্রকে। সব শুনে আদ্র ঠাস করে আমার গালে চড় মারল। ইডিয়েট গার্ল, এত কিছু হয়েছে আর তুমি আমাকে কিছু জানাওনি কেন বলো? কত চিন্তায় ছিলাম এই 2 দিন জানো। রেগে চিৎকার করে উঠল। আমি ভয়ে গালে হাত দিয়ে চুপ করে আছি। কি হলো, কথা বলছো না কেন? বেশি বেড়ে গেছো তুমি। আমাকে এসব জানালে কি হতো না? নিজে মাতাব্বরি করতে গিয়েছে। আমি আপনার দয়া নিতে চাই নাই। আমার কথা শুনে আদ্র মুখ কঠিন করে ফেলল আরো। আমি তোকে দয়া করব? কে বলেছে? ভালোবাসি তোকে, কেন বুঝিস না? আপনি তুই তোকানি করছেন। হ্যাঁ করছি, আর কোনো দিন কিছু লুকালে মেরে ফেলবো, একদম স্টুপিড। আপনি আমাকে বকছেন কেন? 100 বার বলবো চলো। বলেই আদ্র আমার হাত ধরে টেনে দাঁড় করালো। কি অবস্থা করেছ নিজের? কোথায় যাব? অবাক হয়ে বললাম। আদ্র বলল, আমার সাথে আমার বাসায় থাকবে আজ থেকে। অন্যের বাসায় থেকে আর কটু কথা শুনতে হবে তোমার। না, আমি আপনার বাসায় যাব না। তুমি যাবে? যাব না বললাম তো। স্নেহা, জেদ করো না, আমি যেহেতু বলেছি তোমাকে আমার সাথেই যেতে হবে। কেন যাব আপনার সাথে?
আপনি আমাকে জোর করতে পারেন না, আমার উপর আপনার কোনো অধিকার নেই। আমি নিজের ব্যবস্থা নিজেই করব, অন্যের দয়ায় থাকব না, আর একদম অধিকার খাটাতে আসবেন না। রেগে বললাম, আদ্রর মা আমাকে সহ্য করতে পারে না। আদ্রি বলেছে এখন আদ্রর সাথে বাসায় গেলে সে আমাকে দেখতে পারবে না, হয়তো আদ্রর সাথে রাগারাগি হবে। এসব ভেবে আদ্রকে এমন করি বললাম। কি বললে তুমি? তোমার উপর আমার অধিকার নেই? চোখ মুখ শক্ত করে বলল আদ্রর। হ্যাঁ নেই। কে হন আপনি? কিছুই না, আপনাকে সবকিছু বলে কেন করব আমি? তুমি কিন্তু বেশি বলছো। ছাড়ুন আমাকে, আমার মতো থাকতে দিন। আদ্র হাত ছাড়ল না। কথা শুনছেন না? হাত ছাড়ুন কেন? আপনার বাসায় গিয়ে কি পরিচয় দেবেন আপনি? আর তারা আমাকে থাকতেই বা দিবে কেন? পরিচয় দিবে এখন, তারপর সেটাই বলবো। মানে? অবাক হয়ে বললাম। তোমার উপর আমার অধিকার সবথেকে বেশি থাকবে আজকের পর থেকে। শক্ত করে হাত ধরে বলল। বাইকে উঠো। আমি এক কথা বারবার বলতে পছন্দ করি না। যাব না বললাম তো। আমি একদিন ভাবতে গিয়ে আরেক দিক ভুলে গেছিলাম। আদ্র আমার ওই কথায় যে এমন কাণ্ড করবে ভাবিনি। আমি হতদম্ব হয়ে সবকিছু দেখছিলাম, না করতে পারিনি। আদ্রকে তো আমি ও খুব ভালোবাসি, তাকে নিজের করে পাওয়ার বাসনা আমার ও হয়েছিল, তাই চুপ করে আদ্রর কথা মেনে নিয়েছিলাম। চুপ। আদ্র আমাকে জোর করে একটা বাসায় নিয়ে এসে, দুতলা বাসার সামনে বিশাল ফুল ফলের বাগান। আমাকে সেখানে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পর অন্তরা হৃদয় আদ্রর ফ্রেন্ড আশিক রাহাত ভাইয়া আসে। অনেকদিন পর রাহাত ভাইয়াকে দেখি। সে আমাকে দেখেই শুকনো একটা হাসি দেয়। তাকে দেখেই চমকে উঠি, কি অবস্থা হয়েছে তার। ভাইয়া আপনাকে এমন লাগছে, অসুস্থ কি আপনি? ভাইয়া একটা হাসি দিয়ে বলে, তেমন না, অনেকদিন পর দেখছো তো তাই এমন লাগছে। না, আপনাকে অসুস্থ লাগছে। দূর, আমি অসুস্থ না, চিন্তায় থাকি তো। কিছুদিন পর ফাইনাল পরীক্ষা, তা তো জানোই। ওহ। অন্তরা আমাকে শাড়ি পরিয়ে দেয়। না খাওয়া আমি ধরতে পারছি না, কিন্তু আদ্রর এক কথা, আগে বিয়ে তারপর সব। গম্ভীর হয়েছিল সারাটা সময়। আমার কথায় যে কষ্ট পেয়েছে বুঝতে পেরেছি। শাড়িটা দেখে আমি চমকিয়েছিলাম, কারণ এটা তো সেই শাড়ি যেটা আমি আদ্রর সাথে শপিং মলে গিয়ে দেখেছিলাম। এটা আদ্র কোথায় পেল? আদ্রকে জিজ্ঞেস করতে হবে। অন্তরা আমাকে সাজিয়ে দিল। বাইরে এসে আদ্রকে দেখলাম, ও পাঞ্জাবি পরে আছে, গোলাপি রঙের শাড়ির সাথে ম্যাচিং। এসব কি আগেই করে রেখেছিল নাকি? আদ্র আমার দিকে একবার ও তাকালো নি, আমি ইহা করে তাকিয়েছিলাম। আদ্র তাকালো না দেখে মনে মনে কষ্টও পেলাম। কাজী আসতেই বিয়ে পড়ানো শুরু হলো। প্রথমেই একটা কাগজে সাইন করতে হলো, তারপর 3 বার কবুল বলে বিয়ে সম্পূর্ণ হলো। কবুল বলার সময় বাবার কথা খুব মনে পড়ছিল, কিন্তু সে তো নেই। কোথায়? ও নাই এই পৃথিবীতে, আর নেই। আমার নিঃসঙ্গ জীবনে একজন কে পেলাম। বিকেলে খাওয়া দাওয়া সেখানেই হলো। এটা আদ্রর বাসায়। ওই জন্মদিনে নাকি ওর বাবা গিফট করেছে। পরে জানতে পারলাম। সন্ধ্যায় সবাই বেরিয়ে এলাম বাসায় থেকে। এখন আমি আর আদ্রদের বাসায় যাব। ভয় আমার হাত পা কাঁপছে। আদ্র বাইকে উঠে আমাকে উঠতে বলল। শাড়ি পরে উঠতে কষ্ট হলো। আদ্র আমার এক হাত নিয়ে বলল, আর কখনো বলতে পারবে না আমার তোমার উপর অধিকার নেই। আজকে থেকে আমার সব কথা শুনে চলতে তুমি বাধ্য। আপনার পরিবারের কেউ আমাকে মানবে না। আই ডোন্ট কেয়ার। আর সেসব তোমার ভাবতে হবে না, আমি সব সামলে নেব। আমার ভয় করছে। আপনি কি আমার উপর রেগে আছেন? আদ্র আমার হাতে উল্টো পিঠে চুমু খেলো। আমি টেনে হাত ছাড়িয়ে নিলাম। আদ্র একবার আমার দিকে তাকিয়ে বাইক স্টার্ট দিল। জড়সড় হয়ে দাঁড়িয়ে আছি আদ্রদের ড্রয়িং রুমে। মিনিট 5 আগে এখানে এসে পৌঁছেছি আমরা। তারপর থেকে এভাবেই দাঁড়িয়ে আছি আমি। একটু আগে আদ্রর মার হাতে আদ্র একটা চড় খেয়েছে, তারপর থেকে থমেরে দাঁড়িয়ে আছে আদ্র, আর তার পাশে আমি। আদ্রর মা নিজের আদরের ছেলেকে মেরে কিছুটা দূরে দাঁড়িয়ে কাঁদছে, আর আমার দিকে রেগে তাকাচ্ছে। বাসায় আদ্র মা,
চাচি, দাদু আর ছোট বোন আছে। আদ্রর বাবা বাসায় খুব কম সময় থাকে, রাত করে আসে, এখনও এসে পৌঁছায়নি। এখানে আসার পর আমি হাঁ করে চারপাশ দেখছিলাম, কত বড় বাড়ি আদ্রদের, যেন কোনো রাজপ্রাসাদ এটা। বাইরে মনে হয় ফুলের বাগান, রাত হলেও আলো ছিল যাতে দেখেছি। আদ্রর বোনের ফুল পছন্দ, এজন্য এই বাগান। কলিং বেল দেওয়ার সময় আমি শক্ত করে আদ্র হাত ধরেছিলাম। বুকের ভেতর জোরে জোরে লাফাচ্ছিল হার্টবিট। ভয় কি হবে? দরজা খুলে দেয় আদ্রর মা। আমাদের এমন বিয়ের পোশাকে দেখে উনি বড় বড় চোখ করে তাকিয়ে আদ্রকে জিজ্ঞেস করে, এসব কি আদ্র? আদ্র নিধিদায় বলে উঠে, আম্মু, আমি স্নেহাকে বিয়ে করেছি। উনি চিৎকার করে ওঠে শুনে আর ঠাস করে চড় মেরে বসে আদ্রর গালে। আমি চমকে উনার দিকে তাকাই, উনি অগ্নি দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বকতে লাগলে। আদ্রর চাচি তাকে নিয়ে সোফায় বসেছে আর আদ্রর বাবাকে কল করে সব বলেছে সে আসছে। আদ্রর বোন কিছুটা দূরে দাঁড়িয়ে আমাদের দিকে তাকিয়ে আছে। আদ্রর দাদু আমাকে মাথা থেকে পা অবধি দেখছে, তারপর কাছে এসে জিজ্ঞেস করল, এই ছেড়ি, তোর নাম কি লো? উনার কথা শুনে চমকে মাথা উঁচু করলাম। আদ্র ওর মার হাতে মার খেয়ে হতদম হয়ে দাঁড়িয়ে আছে। এবার সে ও আমার দিকে তাকাল। আমি ভয় পেয়ে আদ্রর দিকে তাকিয়ে আছি। দাদু। আদ্রকে কথার মাঝে থামিয়ে দিয়ে বলল, দাদুভাই চুপ, মার হাতে জীবনের প্রথম মার খেয়ে শিক্ষা হয়নি তোর, আবার আমার কাছেও খেতে চাস? এই মেয়ে বল। আদ্রর আমাকে চোখের ইশারায় বলতে বলল। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, জি স্নেহা। উনি আরও কিছু বলবে, তখন আদ্রর বাবা ওর সাথে আরেকটা লোক বাসায় আসলো। পেছনে আরেকটা লোক গম্ভীর হয়ে আদ্রকে বলল, এসব কি আদ্র? তুমি এই মেয়েটাকে বিয়ে করেছ? জি আব্বু, আমি ওকে ভালোবাসি। উনি কঠিন মুখ করে আমার দিকে তাকালো, তারপর আদ্রকে বলল, এই মেয়ের পরিচয় কি? এর বাবা কি অনেক প্রভাবশালী লোক? আমার দিকে তাকিয়ে বলল, জি না, ও বাবা একজন স্কুল শিক্ষক ছিল গ্রামের, যিনি বর্তমানে মৃত। হোয়াট? চিৎকার করে উঠল, লো ক্লাসের মেয়েকে বিয়ে করে এনেছ, সাথে এতিম? আব্বু, এভাবে বলো না, ও আমার স্ত্রী এখন। সো হোয়াট? তুমি এমন মেয়েকে কেন বিয়ে করলে? আর তোমার তো বিয়ের বয়সই হয়নি। এই তোমাকে আমি বিদেশে পাঠাবো ভেবেছি, আর তুমি এমন একটা মেয়েকে বিয়ে করে বাসায় নিয়ে এসেছ? রেগে বলল। লেগে গেল বাবা ছেলের মাঝে তকাতকি মাঝে। আমি নীরব হয়ে দাঁড়িয়ে চোখে পানি ফেলছি। আচমকা আদ্রর মা এসে বলল, এই মেয়ে, তুমি বাসা থেকে বের হও। এই বাসায় তোমার কোনো জায়গা নেই। আদ্র ওর বাবার থেকে চোখ সরিয়ে আমার কাছে এসে আমার হাত ধরে টেনে নিজের কাছে নিয়ে বলল, আমার বউয়ের জায়গা না হলে আমি ও বাসা থেকে বের হয়ে যাব। এবার আদ্রর বাবা মা দুজনেই নিশ্চুপ হয়ে গেল। অবাক হয়ে তাকিয়ে আছে আদ্রর দিকে, তারপর বলল, কি সব বলছিস আদ্র? এই মেয়েটার জন্য তুই বাড়ি ছেড়ে চলে যাবি? হুম আম্মু, তোমরা ওকে মেনে না নিলে তো যেতেই হবে। এই মেয়েটা ভালো না, তুই কেন একে বিয়ে করলি? আমার কথা কানেই নিলি না, আর এইভাবে লুকিয়ে কেন? ওই মেয়ে তোকে জোর করে বিয়ে করতে বলেছে, তাই না? এই মেয়ে কেন করছো? ওর নাম আছে তো। আরও জোর করেনি, আমি ওকে জোর করেছি। এই মেয়েটা তোমাকে জাদু করেছে আদ্র। আম্মু, বাজে কথা বলো না প্লিজ। এই মেয়েকে আমি বাসায় এলাও করব না, ওকে বের হয়ে যেতে বলো। ও তোমার যোগ্য না আদ্র, তোমার জন্য আমি উপযুক্ত পরীর মতো বউ এনে দেব। আমার পরীর মতো বউ আমার পাশে দাঁড়িয়ে আছে, তাকে অ্যাকসেপ্ট করো আম্মু। তুমি তো জানো আমি স্নেহাকে কতটা ভালোবাসি। তুমি এসব কথা করে বলছো আম্মু, আব্বুকে বলো না। না, আমি কিছু জানি না, ওকে বের করে দাও বাসায় থেকে। তুমি কি চাও আমি এই বাসা ছেড়ে চলে যাই? এই মেয়ের জন্য আমাকে তোমার ফ্যামিলি ছেড়ে চলে যাবে? অবাক হয়ে বলল
আমি এটা করতে চাই না, কিন্তু তোমরা করতে বাধ্য করছো। আমি হতদম্ব হয়ে দাঁড়িয়ে আছি। বিয়েটা করতে আমি রাজি না হলে হতো, তাহলে এসব হতো না। আদ্রকে আমার জন্য পরিবার ছাড়তে হবে ভাবতেই নিজেকে দোষী মনে হচ্ছে। না না, এসব হতে দেওয়া যাবে না। তারা আমাকে না মানলে আমি একাই বাসা থেকে বেরিয়ে যাব। আদ্রকে কিছুতেই নিজের পরিবার ছাড়তে দেব না। আমি ফিসফিসিয়ে বললাম আদ্রকে, আপনি এমন করবেন না প্লিজ। আদ্র ভ্রু কুঁচকালো আমার কথায়। আমাকে তারা না মেনে নিলে আমি বাসা থেকে চলে যাব, আপনি আসবেন না। আদ্র রেগে বলল, চুপ করে থাকবা, বেশি পাকনামো আমার পছন্দ না। আমি যা করব শুধু দেখবা। আদ্রর কথায় চুপ করে দাঁড়িয়ে রইলাম। হঠাৎ দেখি আদ্রর মা বাবা কিছু বলছে, তারপর আদ্রর বাবা গম্ভীর মুখে চলে গেল ভেতরে। আদ্রর মা তার শাশুড়িকে নিয়ে যাওয়ার সময় আদ্রর চাচিকে কিছু ইশারা করে চলে গেল। আদ্রর রুমে নিয়ে এসেছে আমাকে। আদ্রর বাবা মা আমাকে না মানলে ও যখন ছেলের চলে যাওয়ার কথা শুনেছে তখন আর কিছু বলতে পারেনি। আদ্রকে তারা খুব ভালোবাসে, আর আদ্রর জেদ অনেক, যা বলে তাই করে, এজন্য আর কিছু বলতে পারেনি। রুমে এসে হা করে চারপাশ দেখছি আদ্রর রুম। রুমে ঢুকেই আমার চোখ পড়ে পেন্ডিংয়ের উপর, যেখানে আদ্রর একটা বড় ছবি টানানো। দাঁত বের করে হাসছে আদ্র, দেখতে অনেক সুন্দর লাগছে। মুগ্ধ হয়ে তাকিয়ে আছি সেদিকে। বিছানায় বসতেই আবার উঠে গেলাম, কি নরম তুলতুলে বিছানা। আদ্রর পড়ার টেবিলে বই দেখে একটা দীর্ঘশ্বাস ফেললাম। আমার কি আর পড়া হবে? আদ্র ওয়াশরুমে গিয়েছে, বেরিয়ে এসেই বলল, এমন গোমরা মুখে দাঁড়িয়ে আছো কেন? আদ্রর আওয়াজ পেয়ে তার দিকে তাকালাম। আদ্র তোয়ালে দিয়ে মুখ মুছে বিছানায় রেখে আমার কাছে এসে আমার গালে হাত দিয়ে বলল, আব্বু আম্মুকে চিন্তা হচ্ছে তাই না? চিন্তা করো না, আমি আছি তো, ঠিক মানিয়ে নিব। হুম। তোমাকে শাড়ি পরা অবস্থায় দেখার কত ইচ্ছে ছিল জানো? না, জানবে কি করে, কখনো বলিনি তো তোমাকে কতবার আমি কল্পনায় শাড়ি পরা অবস্থায় দেখেছি হিসাব নেই, কিন্তু বাস্তবে আজকে দ্বিতীয়বার। প্রথমবার তো ভালো করে দেখতেই পারিনি তার আগেই। আর আজকে এই বউ সাজে আমার বউ হয়ে গেলে। আমি কিছু বললাম না, চুপ করে আদ্রর দিকে তাকিয়ে রইলাম। আদ্র আমার দুগালে হাত রেখে বলল, ইস, আমার বউটাকে কি বাজে লাগছে দেখতে, এত কান্না কেউ করে? আমার বউ শুনতেই বুকের ভেতরটা কেমন যেন করে উঠল। অদ্ভুত ভালো লাগা কাজ করল। আমি চোখ পিটপিট করে দেখতে লাগলাম আদ্রকে। এই লোকটা আজ থেকে আমার, শুধু আমার। আদ্র আমার চোখের পানি মুছে দিল। আদ্র আমাকে ওর ড্রেসিং টেবিলের কাছে নিয়ে গেল। তারপর আমার পেছনে থেকে জড়িয়ে ধরে বলল, দেখো আমাদের কত মানিয়েছে। একদম পারফেক্ট কাপেল, তাই না বউ? আমার এত লজ্জা লাগলো যে আমি চোখ নিচে দিকে নিলাম। নিজের পায়ের আঙ্গুল দেখতে লাগলাম। তখন ভাইয়া ভাইয়া করতে করতে আদ্রর বোন এসে উপস্থিত হল। সিটকে দূরে সরে আসলাম। হুম, বল। ভাইয়া আম্মু তোমাদের খেতে ডাকছে। আমি অবাক হলাম এত কিছুর পরও। আদ্র আমার দিকে তাকিয়ে বলল, মীরা, তোর একটা জামা দিস তো। কেন ভাইয়া? আমার জামা দিয়ে তুমি কি করবে? তোর ভাবির জন্য কাল শপিং করিয়ে দেব আজ পরার জন্য। আমার জামা কি হবে? আদ্র বলল, এনে দিতে আমার ও মনে হয় না হবে। একটু পর নিয়ে এলো 3 পিস। মেয়েটার পরনে ছিল না এসব, তার গায়ে ছিল স্কার্ট ফতুয়া। আমি ওয়াশরুমে গিয়ে চেঞ্জ করলাম। টাইট হয়েছে কিন্তু পরা গিয়েছে। এইভাবে থাকতে হিমশিম খেতে হবে, তাও কিছু করার নেই। কাল ওই বাসায় গিয়ে আমার ড্রেসগুলো আনতে হবে, আজকে এটা দিয়ে কাজ চালাই। আদ্র আমার হাত ধরে নিচে এলো। খাবার টেবিলে সবাই বসে আছে, আমরা গেলাম। সবাই একবার তাকিয়ে খাওয়াতে মন দিল। আদ্র আমাকে নিয়ে এক চেয়ারে বসল। আদ্রর বাবা তখন বলল, পরীক্ষা কি দেবে নি ভেবছ? আদ্র মাথা উঁচু করে বলল, পরীক্ষা দেব না কেন? আমার মনে হচ্ছে দেবে না। এমনটা হওয়ার কারণ? যা সব করছো পড়া তো হচ্ছেই না শুধু।
রেজাল্ট দেখে বলো। আমি পড়া নিয়ে গাফিলতি কখনো করি না। আমি চুপ করে বসে আছি। খেতে কেমন লাগছে? আদ্রর মা কেমন গম্ভীর মুখ করে তাকায়, দেখেই আমার গলা শুকিয়ে কাঠ হয়ে যায়। আদ্রর দাদুকে দেখলাম না। আসেনি মনে হয়। খাচ্ছ না কেন? আদ্রর কথায় চমকালাম। সাথে খাবার টেবিলের সবাই খাওয়া অফ করে আমার দিকে তাকালো। সবার দিকে তাকিয়ে ঢোক গিললাম। খাবার কি খারাপ হয়েছে? আমি মাথা নেড়ে না করলাম। খাও। হুম বলেই ভাত মুখে দিলাম। কত খাবার এখানে, এত সব আমি মাসে পাই না, আর এরা একদিনে। একটু খেয়ে আর খেতে পারলাম না, হাত ধুয়ে ফেললাম। আদ্র রেগে বলল, হাত ধুলে কেন? কিছুই তো খেলে নাট। আমার খাওয়া শেষ। আর কিছু বলল না। আমি ওইখানেই বসে রইলাম। আদ্রর খাওয়া শেষ হলে চলে এলাম আদ্রর সাথে। তুমি একটু বসো, আমি আসছি। আমাকে রুমে রেখে আদ্র চলে গেল। আমি একাই ওর রুম দেখতে লাগলাম। তখন আদ্রর বোন মিলা এলো আর আমার সাথে গল্প করতে লাগল। তাকে দেখে মনে হয় না সে আমাকে দেখে অখুশি, বরং খুশি হয়ে তার সম্পর্কে বলতে লাগল। ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে জানতে পারলাম। আমাকে ও জিজ্ঞেস করল সব। মেয়েটার সাথে কথা বলে ভালো লাগলো। এর মাঝে আদ্র চলে এলো আর মিলা চলে গেল। কি গল্প করলে এত? তেমন না, আমাকে জিজ্ঞেস করল সবকিছু আর নিজের সম্পর্কে বলল। আচ্ছা ননদের তাহলে পছন্দ হয়েছে? আপনার এভাবে বিয়ে করাটা ঠিক হয় নাই। বাদ দাও এসব বলে আদ্র আমাকে নিয়ে ওর বেকনিতে নিয়ে গেল। বেকনিতে ফুল আছে, বসার জন্য সোফা ও আছে, সেখানেই বসলাম। আজকে আমাদের বাসর রাত, তাই এখন সমস্ত চিন্তাভাবনা আমাকে নিয়ে করো। ঝামেলা তো থাকবেই, তাই না সেসব ভেবে এই মুহূর্তটা কেন নষ্ট করব বলেই আদ্র আমার হাত টেনে নিজের হাতের মুঠোয় নিল, তারপর চুমু খেল। আমার কি হলো জানি না, টেনে হাত নিয়ে উঠে দাঁড়ালাম। এতে আদ্র বিস্মিত হল, বিস্ময় হতদম্ব হয়ে আমার দিকে তাকিয়ে রইল। আমি কাঁপছি অদ্ভুতভাবে। তুমি কি ভয় পাচ্ছ আমাকে? আমি কিছু বললাম না, চুপ করে দাঁড়িয়ে রইলাম। আদ্র টেনে আমাকে আবার বসিয়ে দিল ওর পাশে। তোমার সম্মতি ছাড়া কিছু করব না, তাই ভয় পেও না। জাস্ট একসাথে জ্যোৎস্না দেখব বলেই টেনে কাছে বসিয়ে দিল। আমার কাঁধে নিজের থুতনি রেখে দিল। আমি মনে হয় ফ্রিজ হয়ে গেলাম। হার্টবিট ঝড়ের গতিতে লাফাচ্ছে। আদ্র কাছে থাকলে অদ্ভুত অনুভূতি হয়, কান গরম হয়ে আসছে। চোখ বুজে একটা শ্বাস ফেললাম, দাঁতে দাঁত চেপে শক্তভাবে বসে আছি। আদ্র আমার দিকে তাকিয়ে আছে, আমি জানি। হঠাৎ নরম ছোঁয়া পেলাম ঘাড়ে। কি করছে বুঝতে পেরে থমকে গেলাম। এভাবে কিছুক্ষণ থাকলে আমি দম বন্ধ হয়ে মারা যাব নিশ্চিত। আদ্রকে ধাক্কা দিয়ে সরিয়ে উঠে পড়লাম, দৌড়ে রুমে চলে এলাম। সরি, আসলে আমি এমনটা করতে চাইনি। আপনি আমার ইচ্ছে ছাড়া কিছু করবেন না বলেও। স্নেহা, ওটা এক্সিডেন্টলি হয়ে গেছে, বিলিভ মি। তোমার কি আমার উপর বিশ্বাস নেই? আমি কি এতটাই খারাপ? আমি ঘুমাবো বলেই আমি বিছানায় শুয়ে পড়লাম। বুকের ভেতরটা হাতুড়ি পেটা হচ্ছে মনে হয়। আদ্রর সামনে থাকতে পারছি না। ওকে তো আমি ভালোবাসি, কিন্তু এমন হয় কেন? এই কেমন অনুভূতি, না দূরে থাকতে পারি আর না কাছে। আদ্র আমার দিকে তাকিয়ে থেকে নিজের আবার বারান্দায় চলে গেছে। আমি আর উঠি নাই, ওইভাবে ঘুমিয়ে পড়েছি। যখন চোখ খুললাম তখন সকাল। তাকিয়ে আমার চোখ চটগাছ। আদ্র আমাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। আমি বিস্মিত হয়ে তাকিয়ে আছি আদ্রর দিকে। রাতে তাহলে আদ্র এভাবে ছিল? ও কি কিছু করেছে আমার সাথে? চমকে নিজেকে দেখলাম, না জামা ঠিক আছে, তার মানে কিছু করেনি। একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। আদ্রর মুখের দিকে তাকিয়ে আছি। কি অপূর্ব লাগছে দেখতে, নিষ্পাপ লাগছে। আমি হাত বাড়িয়ে আদ্রর গালি স্পর্শ করলাম। কেন করলাম জানি না।
করতে ইচ্ছে হলো কেন জানি হা করে আদ্রর দিকে তাকিয়ে আছি। হঠাৎ করে চোখ মেলে তাকালো আদ্র। আমি তাড়াতাড়ি চোখ সরিয়ে নিলাম। কি লজ্জা! আমি কিন্তু অনেকক্ষণ ধরে জেগেছিলাম। আদ্রর কথায় চমকে ওর মুখের দিকে তাকালাম। আদ্রর মুখে মিটিমিটি হাসি। তাহলে ঘুমের ভান করেছিলেন? রেগে বললাম আদ্রকে। হ্যাঁ, দেখলাম। তুমি কি করো? আপনি তো খুব অসভ্য লোক, আর আমাকে ভাবে জাপটে ধরেছেন কেন? ছাড়ুন। ছটফট করতে লাগলাম। আদ্রর থেকে নিজেকে ছাড়িয়ে উঠে দাঁড়ালাম। আদ্র ও উঠে বসল, তারপর বলল, জাস্ট জড়িয়ে ধরে ঘুমিয়েছি। এটা আমি করবই প্রতিদিন। তোমার ভালো লাগলে লাগবে, না লাগলে না লাগবে। বলে আবার ঠাস করে বিছানায় শুয়ে পড়ল। আমি হা করে তাকিয়ে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এলাম। তারপর বিছানায় কোনো অবসে আদ্রর দিকে তাকিয়ে রইলাম। কি করব বুঝতে পারছি না। বাইরে যাব কিনা ভাবছি। কেউ তো আমাকে সহ্য করতে পারে না, কারণ কাছে যাব ভাবতে ভাবতে বারান্দায় গেলাম। বাইরের দিকে তাকিয়ে আছি। কিছু ছোট ছোট বাচ্চারা স্কুল ড্রেস পরে বাবা মায়ের হাত ধরে যাচ্ছে। সেদিকে তাকিয়ে ভাবছি, কালকে ও আমার পাশে কেউ ছিল না। এই শহরে একা ছিলাম, পরিচয়হীন। আজকেই আমার পরিচয় হলো আদ্রর স্ত্রী, যার এত বড় বাড়ি আছে। এত ধনী পরিবারের বউ। আদ্র ধনী হবে আগে ভেবেছিলাম, কিন্তু এতটা ভাবেনি। দুদিন আগেও আমি থাকার জন্য রাস্তায় রাস্তায় ঘুরলাম। আজকে এত বড় একটা বাড়িতে আমার জায়গা হলো। এসব কি সত্যি আমার ভাগ্য ভালো বলে পেলাম, নাকি সবই মরীচিকা? এত তাড়াতাড়ি পাওয়া সুখ কি আমার কপালে সইবে? অজানা ভয় পেতে লাগলাম ভেতরে ভেতরে। আদ্র তো আমাকে খুব ভালোবাসে, আর আমি ভালোবাসি, তাহলে এত ভয় কেন পাচ্ছি? কিন্তু ওর ফ্যামিলি, পরিবার, কেউ তো আমাকে মেনে নেয়নি। মেনে নেয়নি, মানাতেই তো হবে। দরজা খুলে বাইরে এলাম। কেউ উঠেনি, শুধু কাজের লোক যারা তাদের কাজ করছে আমার দিকে একবার তাকিয়ে নিজেদের কাজ করতে লাগল। আমার হঠাৎ রান্নার করার ইচ্ছে হলো। একজন ডেকে জিজ্ঞেস করলাম। সে ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, আমি নিজের যেতে বললাম। আপনি কিচেনে গিয়ে কি করবেন? আমি বললাম, রান্না করব। কি বলেন? আপনাকে কেউ এমনিতেই সহ্য করতে পারে না, আপনি রান্না করলে কেউ খাবো না। সহ্য যেন করতে পারে, তাই তো করতে চাইছি। প্লিজ হেল্প করেন বোন। মেয়েটার বয়স খুব বেশি না। বোন বলাতেই গলে গেল আর রাজি হয়ে গেল। রান্না ঘরে নিয়ে গিয়ে সব বুঝিয়ে দিল। রান্না করার লোক আছে, তাছাড়া মাঝে মাঝে আদ্রর মা রান্না করে, বা ওর চাচি। মেয়েটা সব দেখিয়ে দিল। আমি রান্না করতে লাগলাম মনোযোগ দিয়ে। শ্বশুর বাড়ি, প্রথম রান্না ভালো করে করতে হবে। রান্নাঘরে কাজ শেষ করে রুমে চলে এলাম। কেউ উঠেনি। রুমে এসে আদ্রকে দেখলাম না। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হব, তাই গিয়ে দেখি লক করা। আদ্র। হয়তো একটু পর আদ্র বেরিয়ে এসে বলল, কোথায় গিয়েছিলে? আমি রান্না করেছি। আদ্র হা করে দিকে তাকিয়ে আছে। কিভাবে, কখন, আর রান্না কে করতে বলেছে? আম্মু তোমাকে করতে দিল? উনি তো ছিলেন না। উনি বলছো কেন? আমার আম্মু এখন তোমার ও আম্মু। ওকে আম্মু বলবা। আর ছিলেন না কেউ? তোমাকে রান্না করতে দেখেনি? না, কেউ তো ছিল না। ওহ যাক, ভালোই করেছ। রান্না ভালো হলে তোমার প্রতি সবাই খুশি হবে। বলেই বিছানায় গিয়ে বসল। আমি কিছু না বলে ওয়াশরুমে চলে গেলাম। খাবার টেবিলে পড়ল হিচি। খাবার খেয়ে সবাই মুগ্ধ হয়ে প্রশংসা করছিল, আমার খাচ্ছিল। আদ্রর বাবা বলল, আজকে তো খাবারের টেস্ট একদম আলাদা হয়েছে, আগে তো এমন হতো না। কে রান্না করছে? খেতে খুব ভালো হয়েছে। কতদিন পর এত ভালো গ্রামের খাবার খাচ্ছি। আমি তাদের প্রশংসা শুনে খুশিতে গদগদ হয়েছিলাম। আদ্র ও হঠাৎ ওই মেয়েটা নাম ফারিয়া ফট করে বলে দিল, রান্না আমি করেছি। আর শেষ খাওয়া দাওয়া অফ করে সবাই অগ্নিদৃষ্টিতে আমার দিকে তাকালো। আমি সবার তাকানো দেখে ভয়ে ঢোক গিললাম। ঘাড় বাঁকিয়ে আদ্রর দিকে তাকালাম। আদ্রর ও সবার দিকে তাকিয়ে আছে। সবাই খাওয়া ছেড়ে উঠে গেল চোখের পলকে। আমি হা করে তাকিয়ে আছি তাদের যাওয়ার দিকে।
আদ্রর মা বসেছিল, তিনি কাট কাট গলায় বলল, নেক্সট আর কখনো যেন তোমাকে আমার রান্নাঘরে ঢুকে রান্না করতে না দেখি। তোমার মতো চরিত্রহীন লোভী মেয়ের হাতের ছোঁয়া জিনিস আমরা খেতে চাই না। এখানে আছো জাস্ট আদ্রর জেদের জন্য, না হলে তোমার মুখ জীবনে দেখতাম না। তোমার জন্য সবার খাওয়া নষ্ট হল। মাথা নিচু করে বসে আছি, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আমি হুঙ্কার দিয়ে উঠল, আম্মু তুমি এভাবে স্নেহাকে অপমান করছো কেন? আর এত বাজে কথা কেন বলছো? এসব বললে? চুপ! আদ্রর মা চিৎকার করে উঠল, তোমার কথায় একে বাসায় এলাও করেছি, তাই বলে ওকে আমার সংসার ওরে ঢুকাতে এসো না। বলেই গটগট করে চলে গেল। আদ্রর আমার কাছে এসে বলল, প্লিজ কান্না করো না, তোমার চোখের পানি আমি সহ্য করতে পারি না। আম্মু এমন কেন করছে বুঝতে পারছি না, কিন্তু খুব তাড়াতাড়ি সব ঠিক হয়ে যাবে, দেখো আম্মু খুব ভালো। আমার জন্য সবার খাওয়া নষ্ট হলো। বাদ দাও, আমি খাবো, আর কেউ না খাইলেও। আমার বউয়ের হাতের রান্না শুধু আমি খাবো। বলে খেতে লাগল। ছলো ছলো চোখে তাকিয়ে আছি আদ্রর খাওয়ার দিকে। এই মানুষটা আমাকে এত কেন ভালোবাসে? এর ভালোবাসার যোগ্য কি আমি? চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আদ্র তৃপ্তি করে খাচ্ছে, যা দেখে আমার প্রাণটা ভরে যাচ্ছে। আদ্র ঘুরে আমার দিকে তাকিয়ে বলল, প্রথম দিন তো ঝাল খাইয়ে মারতে বসছিলে, আজ তো ঝাল ঠিক আছে। অসাধারণ হয়েছে ইয়ামি। বলে আবার একটু খেয়ে আমাকে খাইয়ে দিল। কাঁদছ কেন? কিছু না বলে আদ্রর হাতে খেতে লাগলাম। এই একজন মানুষ পাশে থাকলে আর কাউকে দরকার নেই আমার। বিকেলে আদ্রকে নিয়ে সেই বাড়ি এলাম, আর আমার জামা কাপড়ের ব্যাগ নিয়ে এলাম। আদ্র আমাকে জোর করে শপিং মলে নিয়ে গিয়ে 3 পিস শাড়ি কিনে দিল। না করলাম তবুও শুনল, এই জামাগুলো না কিনলে ও চলতো, শুধু শুধু কিনে টাকা খরচ করলেন। টাকার কথা তোমাকে ভাবতে হবে না, সেটা আমাদের অনেক আছে। জানি, কিন্তু আপনার নিজের নেই। মানে? ঠিকই তো বললাম, এসব তো আপনার বাবার টাকা, নিজের তো না, তাই এত খরচ না করাই ভালো। খোটা দিচ্ছ, খুব তাড়াতাড়ি নিজেই টাকা কামানো শুরু করব দেখো। বউকে নিজের টাকাই খাওয়াবো। আদ্র রাস্তায় এক হাতে আমার বাম হাত শক্ত করে ধরে নিল। বাসায় এলে সবার কালো মুখ দেখে মাথা নিচু করে আদ্রর সাথে রুমে চলে এলাম। অন্তরা পরদিন বাসায় এলো আমার সাথে দেখা করতে। তুই এখানে? তুই তো ফোন রিসিভ করিস না, তাই দেখা করতে চলে এলাম। ফোন যে কোথায় আছে? বুঝছি নতুন নতুন বিয়ে করে সংসারী হয়ে গেছো, আমাকে আর কত মনে থাকবে। সবাই তোকে খুব ভালোবাসে তাই না? আমি একটা দীর্ঘশ্বাস ফেলে সব খুলে বললাম ওকে। চিন্তা করিস না ভাইয়া, সবাইকে মানাবে দেখিস। আর একটা খুশির খবর আছে। কি? নিশাত বিয়ে ক্যান্সেল করে দিয়েছে? আর আমি বাসায় হৃদয়ের কথা বলে দিয়েছি। বলিস কি? সবাই কি বলেছে? সবাই তো রেগে ফায়ার হয়ে গেছিল, ভয় আমি শেষ, কিন্তু নিশাত ভাইয়া সামলে নিয়েছে, সবাইকে অনেক কষ্টে মানিয়েছে। আব্বু হৃদয়ের পরিবারকে আসতে বলেছে। সত্যি? এখন ওর পরিবার কি বলবে সেই চিন্তায় আছি। আল্লাহ সব ভালো করবে দেখিস। দোয়া করিস। আদ্র বাসায় নাই এখন। আমাদের কথার মাঝে চলে আসে আর অন্তরাকে দেখে অবাক হয়, তারপর গল্প করে। আমি অন্তরাকে কিছু খেতে দিতে পারি না, আসলে কারো সাথে আমার কথা হয় না। আদ্রর খাবারের ব্যবস্থা করল। অন্তরা সন্ধ্যায় দিকে চলে গেল। বউ! আমি বিছানায় বসেছিলাম। আদ্র বিছানায় বসে আমার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল। আমি চোখ বড় বড় করে আদ্রর দিকে তাকালাম। উফ বউ, এমন করে তাকাও কেন? একটু রোমান্টিক হয়ে তাকাতে পারো না? না। কি আনরোমান্টিক বউ পেলাম? খালি চোখ বড় করে ভয় দেখায়, একটু ও রোমাঞ্চ করতে দেয় না। কি দুঃখ আমার কপালে, যে কত দুঃখ আছে সামনে আল্লাহই জানে। ফালতু কথা বার্তা বাদ দিবেন আপনি।
বউ একটা চুমু খায় তোমাকে। আদ্রর কথা শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম। হতদম্ব হয়ে তাকিয়ে আছি আদ্রর দিকে। আদ্রর কথা বলেই একদম আমার মুখের কাছে চলে এলো। কি সব বলছেন, দূরে যান। আমার ইচ্ছের বিরুদ্ধে কিছু করবেন না বলেছিলেন। একটা চুমু খাবো জাস্ট ঠোঁটে, আর কিছু করব না। তোট ফাজিল লোক তো আপনি। সরুন আমার কাছে থেকে প্লিজ, আমার খুব ইচ্ছা করছে। আদ্রর এমন লজ্জাহীন কথাবার্তা শুনে আমার রাগ লজ্জা দুটোই হচ্ছে। আদ্রকে ধাক্কা দিয়ে নিজের থেকে সরানোর জন্য হাত উঠানোর আগেই আদ্রর আমার হাত ধরে নিল। ঢোক গিলে আদ্রর দিকে তাকিয়ে আছি। আমার চোখে মুখে ভয়। আদ্রর চোখে নেশা নেশাতুর দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। আদ্রকে একদম অন্যরকম লাগছে। আদ্র স্নেহাকে একদম নিজের কাছে টেনে নিয়ে চুমু খাওয়ার জন্য। আজকে আদ্র স্নেহাকে একটা চুমু খাবেই। স্নেহা ছোটাছুটি চেষ্টা করো না পেরে শান্ত হয়ে গেছে, চোখ বন্ধ করে আছে। আদ্র স্নেহার ঠোঁট স্পর্শ করবে এমন সময় দরজা বাইরে থেকে আদ্রর বোন মিলা ডেকে উঠল। আদ্র তাড়াতাড়ি স্নেহাকে ছেড়ে দিয়ে দূরে সরে গেল। রাগে চোখে দরজার দিকে তাকালো। আসার সময় পেল না। আমার রোমান্সের 12টা বাজাতে এখনই আসতে হল। স্নেহা আদ্রর মুখের ভঙ্গি দেখে হেসে ফেলল। বেশ হয়েছে, আমাকে জোর করে চুমু খাওয়ার ইচ্ছে জেগেছিল না। আসেন এখন। ধুর, ভালো লাগে না জায়গা। আদ্র উঠে দরজা খুললে মিলা এসে বলল মা খেতে ডাকছে। তারপর নিচে গিয়ে আমরা খাবার খেলাম। পরদিন থেকে আদ্র একদম পড়ালেখায় মনোযোগী হয়ে উঠল। আমার সাথে আর দুষ্টামি ফাজলামি করতাছে না। আমি আমার মতো রুমের ভিতরে থাকি, কেউ আমার সাথে তেমন একটা কথা বলে না, একমাত্র দাদি ছাড়া। তার সাথে আমার সম্পর্কটা একটু ভালো হয়েছে। আদ্র চাচাতো ভাইবোন দুজন শুনলাম তারা দুজনেই বিদেশ থাকে। আদ্রর মা চাচি আমাকে দেখতে পারে না। একদিন মাইশাইল বাসায়। আদ্রর পরীক্ষা শুরু হবে তার আগের দিন। হন্তদন্ত হয়ে বাসায় এসে আদ্রর কলার ধরে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে তাকে বলতে লাগল, আদ্র, তুই এই গাইয়া চরিত্রহীনা মেয়েটাকে বিয়ে করেছিস? আদ্র বলল, মাইশা কলার ছাড়। ছাড়ব নাকি করবি তুই এই মেয়েটাকে বিয়ে? কোনো সাহসে করতে পারলি? আমি তাকে ভালোবাসি, তুই জানিস না? তুই ভালোবাসলেই আমাকে ও তোকে ভালোবাসতে হবে এমন কোনো কথা নেই। আর আমি প্রথম থেকে স্নেহাকে ভালোবাসি, সেটা তো তোরা সবাই জানিস। না, আমি কিছু কিছু জানতে চাই না। আমি শুধু তোকে চাই। পাগলামো বাদ দে, ছাড় আমাকে। আমি ছাড়ব না। তুই কেন ওকে বিয়ে করলি? আমি তোকে ভালোবাসি। তোকে ছাড়া বাঁচতে পারবো না আমি। সেই কলেজ থেকে তাকে আমি ভালোবাসি, কিন্তু আমি তোকে ভালোবাসি না। মাইশার থেকে জোর করে কলার ছাড়িয়ে নিল আদ্র। মাইশার সামনেই স্নেহাকে এক হাতে জড়িয়ে ধরে কাছে টেনে বলল, আমি শুধু মায় একজনকেই ভালোবাসি, আর সে আমার স্ত্রী। তাই পাগলামো করিস না। আর আমার ভালোবাসা, তুই ও একজন ভালো কাউকে পাবি, ডোন্ট ওয়ারি। বলেই আদ্র স্নেহাকে নিয়ে রুমে চলে এলো। মাইশা ওখানেই দাঁড়িয়ে রিল শক্ত করে। ওর রাগে শরীর কাঁপছে। আদ্রর মা এসে দাঁড়ালো সামনে। দেখছো, আমার ছেলেটাকে ওই খারাপ মেয়েটা বিয়ে করে নিয়েছে। তাকে দেখে রাগ কমালো মাইশা আর ভাবল এই মহিলাই ভরসা, এখন একে উস্কে দিতে হবে। হুম আন্টি, আমি কি বলেছিলাম মনে নেয় আপনার? ওই মেয়ে এমনই, খুব খারাপ, টাকার অনেক লোভ। কত ছেলেকে ফাঁসিয়ে যে টাকা খেয়েছে হিসেব নাই। এখন আদ্রকে ধরেছে। মেয়েটাকে আমার খারাপ লাগে না। কি বলছেন আন্টি? আমি আপনাকে ওর অন্য ছেলেদের সাথে অশ্লীল ছবি দেখিয়েছিল, ভুলে গেলেন? ওরা নাটকবাজি, খুব ভালো নাটক করতে পারে। অভিনয় করে সবাইকে নিজের জালে আটকে ফেলতে পারে, যেমন আদ্রকে ফেলেছে। আমি আদ্রকে সত্যি ভালোবাসি, ওর ক্ষতি আমি চাই না আন্টি। ওই মেয়ে আদ্রর জীবনের থাকলে আদ্র রং জীবন নষ্ট করে ফেলবে। আপনি চান এসব?
না না, আমি এসব চাই না। আমার ছেলেকে বাঁচাবো কি করে? ওই মেয়েকে তো কিছুই বলা যায় না, আদ্র সহ্য করে না। জানি অন্য কিছু করতে হবে, আমাকে ভাবতে দিন। আচ্ছা। আদ্রর পরীক্ষা শুরু হলো পরদিন থেকে। আদ্র একদম পড়াশোনা মনোযোগী হয়ে উঠল, আমাকে আর তেমন ডিস্টার্ব করে না, রাত দিন এক করে লেখাপড়া করছে। পরীক্ষা ভালো হতে দিচ্ছে। 4টা পরীক্ষা শেষ হলো আদ্রর। পরীক্ষা শেষ করে বাসায় এসেই আমাকে জড়িয়ে ধরে কপালে চুমু খেল, যেটা এখন প্রতিদিন করে আদ্র পরীক্ষা দিতে যাওয়ার সময় একবার এসে একবার। প্রথম দিন আনিজি লাগছিল, কিন্তু এখন ভালো লাগে। কিন্তু আদ্রকে বুঝতে দেয় না। রাতে আদ্র আমাকে জড়িয়ে ধরে ঘুমায়। কাজটা প্রথমে থেকেই জোর করে, এটা আমার ভালো লাগে। আদ্রর জোর করে ভালোবাসাগুলো। আদ্রকে ভালোবাসি বলতে কাছে টানতে আমার ভয় করে, খুব ভয় করে। আপন সবাইকে হারিয়েছি, এখন কাউকে আপন করতে খুব ভয় লাগে যদি হারিয়ে ফেলি। এর থেকে এভাবেই থাক না, ভালোই তো আছি। আদ্রকে ও যদি হারিয়ে ফেলি, কি নিয়ে বাঁচব আমি? না না, আদ্রকে আমি হারাতে পারবো না। বউ, কি ভাবছ? আদ্র ফট করে আমার হাঁটুর উপর মাথা রেখে শুয়ে পড়ল। এ কি, এখানে শুয়ে পড়লেন কেন? মাথা ব্যথা করছে বউ, একটু টিপে দাও না। বলেই চোখ বন্ধ করে ফেলল। আমি হাত বাড়িয়ে মাথায় হাত রাখলাম। আদ্রর মুখে ক্লান্তি স্পট, অনেক সিরিয়াস লেখাপড়া নিয়ে। রাতে খাবার টেবিলে অবাক হলাম আমি ও আদ্র। আদ্রর মা আমার সাথে ভালো ব্যবহার করছে, আমার মাথায় হাত বুলিয়ে দিল। সাথে ক্ষমাও চাইল, সে তার ভুল বুঝতে পেরেছে। আরা আমাকে নাকি মেনে নিয়েছে। হা করে তাকিয়েছিলাম উনার দিকে, আমি যেন স্বপ্ন দেখছি। উনি আমাকে জড়িয়ে ধরল। হতদম হয়ে দাঁড়িয়ে আছি, চোখে জল খুশির। সময় ভালো যাচ্ছিল, তারপর থেকে সবাই আমাকে মানলেও আদ্রর বাবা মানেনি। আমি চেষ্টা করছি। আদ্রর সাথে রাতে বারান্দায় বসে থাকতে হয়, এটা ওর নিয়ম। দেখতে দেখতে পরীক্ষা শেষ হলো আদ্রর। আর তারপর এমন একটা নিউজ পেলাম, আমি বাকরুদ্ধ হয়ে গেলাম। আদ্রকে বিদেশে লেখাপড়ার জন্য পাঠাতে চাইছে। কিন্তু আদ্র কিছুতেই যাবে না। রেগে রুমে এসে বসল, চোখ দিয়ে আগুন বের হচ্ছে যেন। স্নেহা, আমি কিছুতেই বিদেশে যাব না। তোমাকে ছেড়ে আমি এক মুহূর্তও থাকতে পারবো না। বলেই আমাকে জড়িয়ে ধরল। তোমাকে ছাড়া আমি 2 বছর কিভাবে থাকব বলত? পারবো না। তুমিও পারবে না, তাই না? বলেই আমার গালে হাত দিল। আমি কিছু বলছি না। তুমি তো আমাকে ভালোই বাসো না। তোমার তো কষ্টই হবে না। কেন ভালোবাসো না স্নেহা, কেন বলো? আমি কিছু বলবো তখন আদ্রর মা এলো আর আমাকে তার সাথে করে নিয়ে গেল। আদ্রর অসহায় মুখ করে তাকিয়ে রইল আমার দিকে। মা কিছু বলবেন? তুমি তো জানো আদ্র রাজি হচ্ছে না, কিন্তু আমরা কি ওর খারাপ চাই বলো? ওর ভালোর জন্যই তো আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। আর আদ্রর ইচ্ছে ছিল বিদেশে গিয়ে পড়বে, এখন যেতে চাইছে না তোমার জন্য। তুমি ওকে রাজি করাও প্লিজ। তোমার কথা ও ফেলবে না, আমার বিশ্বাস। আদ্রকে রুমে এসে কিছু বললাম না। আম্মু তোমাকে কি জন্য নিয়ে গেছিল? এমনি। আদ্র আমার কথা বিশ্বাস করো না মনে হয়। ভ্রু কুচকে তাকিয়ে রইল। সেদিন আর আদ্রকে কিছু বলতে পারলাম না, ছটফট করতে লাগলাম। আমি ও আদ্রকে আমাকে ছেড়ে দূরে যেতে দিতে চাই না, কিন্তু শাশুড়ি মার কথা ফেলতেও পারছি না। চোখ দুটো ঝাপসা হয়ে আসছে কষ্টে থেকে, হারিয়ে ফেলার কষ্টে। কিন্তু যদি এখন আমি আমার শাশুড়ি মার কথা না শুনি, তাহলে তিনি আমাকে ভুল বুঝবেন, কষ্ট পাবেন। ফার্স্ট কিছু চেয়েছেন আমার কাছে। আগে তো আমাকে সহ্য করতে পারত না, আর এখন তো চোখে হারায়। খুব ভালোবাসে আমাকে। উনাকে পেয়ে আমি নিজের মায়ের অভাব পূরণ করতে পেরেছি। আমাকে চোখে হারায় এমন অবস্থা, খুব ভালোবাসে তিনি। আমিও তাকে নিজের মায়ের জায়গায় বসিয়েছি, তার কথা কি করে ফেলি? মনে মনে সিদ্ধান্ত নিলাম আদ্রকে বিদেশে যাওয়ার জন্য আমি রাজি করাবো। মায়ের কথা বলতে পারবো না। 2 বছরের ব্যাপার, খুব তাড়াতাড়ি কেটে যাবে। আদ্র ফিরে এলে আমি আমার মনের কথা জানাবো।
আমিও যে ওকে ভালোবাসি সেটা আমাকে বলে দেব। পরদিন রাতে আমি নিজেই আদ্র কফি আর আমার জন্য কফি করে রুমে এলাম। আজকে আদ্রকে বিদেশে যাওয়ার কথাটা বলবো। সারাদিনই আদ্র বাসার কারো সাথে কথা বলে নাই, রেগে বাসার বাইরে ছিল। আমি রুমে এসে ঢুকে দেখলাম আদ্র আমাদের রুমের বারান্দা আছে। আমি আদ্রর পাশে বসে আদ্রকে কফি দিলাম। আদ্র কফির কাপ নিয়ে আমার দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। এভাবে তাকিয়ে আছেন কেন? সবাই কত খারাপ দেখছো, আমাকে তোমার থেকে আলাদা করতে চাইছে। আমি তো আপনার সাথে আছি, আলাদা কিভাবে করতে পারবে? পারবে তো দেখো না, বিদেশে যাওয়ার জন্য পাগল করে যাচ্ছে। আমার বিদেশিকে পড়ার দরকার নাই, আমি দেশেই ভালো করে পড়ব। স্নেহা কেউ বুঝতে চাইছে না আমাকে, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আপনাকে যেতে হবে। শেষে তুমিও বলছো। হ্যাঁ বলছি, এটা আপনার ক্যারিয়ারের ব্যাপার আর আপনারও তো ইচ্ছে ছিল বিদেশে গিয়ে পড়ার, তাহলে এখন কেন না করছেন? হ্যাঁ ছিল, তখন তুমি ছিলে না, কিন্তু এখন তুমি আছো। তোমাকে ছেড়ে আমি কি করে থাকব? আদ্র অসহায় মুখ দেখে আমার বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। আমি তবুও নিজেকে শক্ত করে বললাম, তবুও আপনাকে যেতে হবে। আমার সাথে সংসার করতে চাইলে আপনাকে যেতেই হবে। আমি আমার শ্বশুরের টাকায় খেতে পারবো না, আপনি নিজের ক্যারিয়ার নিয়ে ভাবুন। আমি তোমার ক্যারিয়ার নিয়ে সিরিয়াস, তোমার জন্য সিরিয়াস। প্লিজ সবার মতো কথা বলো না। সবার মতো বলছি না, আপনি যদি এখন না যান সবাই ভাববে আমার জন্য আপনি যাচ্ছেন না, এতে আমার খারাপ লাগবে, সবাই আমাকে দোষারোপ করবে। আর এখন সবাই আমাকে ভালোবাসে, মেনে নিয়েছে, আমার জন্য যদি আপনি পিছিয়ে থাকেন তাহলে এর দায় তো আমাকেই নিতে হবে। আপনি কি চান এজন্য সবার কাছে আমি কথা শুনি? তুমি আমাকে নিজে থেকে আলাদা করতে চাইছো, তাই না? ভালোবাসো না তো, তাই এমনটা বলছে। ভালোবাসলে আমাকে যেতে বলতে না। আপনাকে আমি ভালোবাসি কিনা সেটা আপনি আসার পরে জানতে পারবেন। প্লিজ রাজি হয়ে যান, আমি চাই না আমার জন্য আপনার স্বপ্ন অপূর্ণ থাক। আচ্ছা, রাজি হলে কি দিবে আমাকে? ভালোবাসি বলবে, তাহলে হয়তো বা যেতে পারি। বললাম তো, আসার পরে সব জানতে পারবেন। আদ্র আমার কাছে এসে বলল, আসার আগেই যদি মরে যায়। আমার হৃৎপিণ্ড কেঁপে উঠল। আদ্র কথা শুনে আমি মৃদু চিৎকার করলাম, এসব কি বলছেন? কিছু হবে না আপনার। এমন বাজে কথা আর কখনো বলবেন? উত্তেজিত হয়ে পড়লাম। এমন তো হতে পারে, তাই কোনো জিনিস পরের রের জন্য ফেলে রাখবো না, এখনই বল। আমার ভেতরটা শূন্য শূন্য লাগছে, যেন আদ্রকে হারিয়ে ফেলব। সেদিন আর কোনো কথা বলতে পারলাম না, আদ্রকে জড়িয়ে ধরে বসেছিলাম। আদ্র হয়তো আমার মনের ব্যাপারটা বুঝতে পেরেছিল, তাই আর কিছু বলে নাই। রাতে একটা বাজে স্বপ্ন দেখি। আর স্বপ্নটা দেখেই সকালবেলা আমি সিদ্ধান্ত নেই আদ্রকে আর বিদেশে যাওয়ার কথা বলবো না। যদি সত্যি হারিয়ে ফেলি, না ও দেশে থাকুক, বিদেশে যাওয়ার দরকার নাই, হতেই যার যা ভাবার ভাবুক। আদ্র তো রাজি না, তাহলে ও যাবে না। স্বস্তির নিঃশ্বাস ফেলে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে রান্না করতে গেলাম, কিন্তু আজকে অনেক বেলা হয়ে গেছে, রান্না শেষ, আদ্র ও রুমে ছিল না। আমি মায়ের সাথে খাবার টেবিলে সাজাতে লাগলাম। তারপর আদ্র আর আদ্রর বাবা, মানে আমার শ্বশুর আব্বু, বাইরে থেকে এলো। দুজনেই কিছু নিয়ে কথা বলছে। আদ্র ভেতরে এসে একবার আমার দিকে তাকিয়ে রুমে চলে গেল, একটু পর এসে খাবার টেবিলেই বসল। আমি আদ্রর পাশে বসে পড়লাম, কারণ আদ্রর করা হুকুম, ওর সাথে খেতে হবে। খাবার টেবিলে শ্বশুরের বাবার কথা শুনে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল মনে হয়। খাবার মুখে দিতে যাচ্ছিলাম, সেইটা আবার পেটে রেখে অবাক হয়ে একবার আদ্রর দিকে তো একবার শ্বশুর মশাইয়ের দিকে তাকালাম। উনি বলছেন, তুমি দেশের বাইরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছ, এটা শুনে খুশি হয়েছি আমি অনেক মাইসান, আমি জানতাম তুমি রাজি হবেই। আদ্র একবার আমার দিকে তাকিয়ে বলল, জি আব্বু, যাব ভেবে দেখলাম যাওয়াটা দরকার, থাকলে তো অনেকে বুঝতে পারে না সবকিছুর মূল্য, চলে গেলে মূল্য বুঝতে পারবে। আদ্র কথাগুলো আমাকে শোনালো, বুঝতে বাকি থাকল না আমার। ভেরি গুড মাই সান, 4 দিন পর তোমার ফ্লাইট, মনে থাকে যেন। মনে থাকবে।
আমি আর খেতে পারলাম না, অস্বস্তিতেই ওখানে কিছুক্ষণ বসে থেকে খাবারে হাত ধুয়ে উঠে রুমে চলে এলাম। কান্না গলায় দলা পাকিয়ে আসছে। রুমে এসে মুখ চেপে কান্না করে দিলাম, আদ্রকে কি তাহলে আমি হারিয়ে ফেলব? ও কি আমার উপর রাগ করে চলে যাচ্ছে? একটু পরে আদ্র রুমে এসে বলল, কি হলো, কাঁদছ কেন? তুমি তো বলেছিলে আমার যাওয়া দরকার, তোমার কথা রাখতেই তো যাচ্ছি। আমি ছলছল চোখে আদ্রর দিকে তাকিয়ে আছি। হোয়াট হ্যাপেন? কান্না কণ্ঠে বললাম, আমার কথা রাখতে হবে না, আপনার যেতে হবে না। আপনি রাজি কেন হলেন? কাল তো বলছিলেন যাবেন না। সারা রাত ভেবে দেখলাম যাওয়ার দরকার, শুধু ক্যারিয়ারের জন্য না, আরেকটা কারণ আছে, তাকে বুঝাতে হবে। আরেকটা কি করেন বলেন? কিছুদিন গেলে বুঝতে পারবা। আপনি যাবেন না প্লিজ, আমার কষ্ট হচ্ছে। কেন তোমার কষ্ট হচ্ছে কেন? তোমার তো খুশি হওয়ার কথা, আমি তোমাকে আর জ্বালাবো না। তোমার তো এখন আমাদের নাচা উচিত। তা না করে তুমি কাঁদছ? প্লিজ মজা করেন না, বলেন আপনি যাবেন না। আমি যাব। স্নেহা, আমাকে বলে লাভ নাই, আমি ডিসিশন নিয়ে নিয়েছি। আপনি সত্যি যাবে না? আমাকে ছেড়ে যেতে আপনার কষ্ট হবে না? তুমি তো আমাকে ভালোই বাসো না, তোমার কাছে থাকলেই কি আর না থাকলেই কি? কাছে থেকেও সে আমাকে কষ্ট পেতে হয়, তার থেকে দূরে থেকেই কষ্ট পাই, এতে যদি তুমি কিছু রিয়ালাইজ করো। আমার মনে হচ্ছে আমি আপনাকে হারিয়ে ফেলব। আদ্র আর কিছু বলল না, আমার থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে ওয়াশরুমে চলে গেল। একটু পর আদ্র এলো, ওর চোখ লাল হয়ে আছে, ও যে কেঁদেছি আমি জানি। তাহলে কি ডিসিশন চেঞ্জ করছে? আপনি যাবেন না তাই না? আমি জানি আপনি আমাকে ছেড়ে যেতে পারবে না। এটা তোমার ভুল ধারণা, আমি যাবই, শত কষ্ট হলেও আমি যাব। আজকে আদ্র চলে যাবে, 4 দিন চোখের পলকে মনে হয় কেটে গিয়েছে। প্রথমে আমার বিশ্বাস ছিল এসব অভিনয় আমাকে কষ্ট দেওয়ার জন্য করছে। আমাকে ছেড়ে কিছুতেই যেতে পারবে না আদ্র। কিন্তু ভুল, কালকে রাত্রে যখন আদ্র আমাকে পাসপোর্ট এনে দেখালো, তখন থেকে আমার ভেতরটা কষ্টে ফেটে যাচ্ছে। আদ্রকে শত বল থামাতে পারলাম না, ও আমার কোনো কথায় গুরুত্বই দেয় না। মনে হয় জিদ করে যাচ্ছে। পরে সিদ্ধান্ত নিলাম ওকে মনের কথা জানিয়ে দেব। হিন্দু পোড়া কপাল আমার, তাও পারলাম না। সারাদিন এদিক ওদিক ঘুরে বেরিয়েছে, আর রাতে যখন বাসায় এসেছে, এসে বিছানায় শুয়ে পড়েছ, আমি কথা বলার জন্য গেলে বলেছি আমি খুব ক্লান্ত। আমি ছলছল চোখের দিকে তাকিয়ে থেকেছি। আদ্র আমাকে বুকে না নিয়ে ঘুমায় নাই 1 মাস, কিন্তু দিব্যি 4 দিন একাই ঘুমিয়ে পড়েছে। আমি আদ্রকে হারিয়েছি, হারে হারে টের পাচ্ছিলাম। আদ্র রেডি হচ্ছে, একটু পর এয়ারপোর্টে যাবে। রেডি হয়ে আমার সামনে এসে দাঁড়ালো। আমি বিছানার উপর চুপ করে বসে চোখে জল ফেলেছিলাম। আমার পাশে এসে বসল আদ্র। আমি অসহায় মুখের দিকে তাকিয়ে আছি। এখনো চাইছি আদ্র যেন বল আমি যাব না। আদ্র আমার দুগালে হাত দেখে চোখের জল মুছে দিল। আমি খুশি হয়ে বললাম, আপনি যাবেন না তাই না? আদ্র আমার কপালে চুমু খেয়ে বলল, আমি যাব। স্নেহা, আমাকে যেতেই হবে, না গেলে তো কখনোই তুমি আমার শূন্যতা অনুভব করতে পারবে না। এর জন্য হলেও আমাকে যেতে হবে। আমি উত্তেজিত হয়ে পড়লাম, যাবেন না প্লিজ। আমি না অনেক বুঝতে পেরেছি, আপনাকে ছাড়া আমি থাকতে পারবো না, প্লিজ বোঝার চেষ্টা করুন। আর বুঝতে চায় না। এখন কিছু করার নেই স্নেহা, সব হাতের বাইরে চলে গেছে। তোমাকে আমার জন্য অপেক্ষা করতেই হবে। আপনার কষ্ট হচ্ছে না? আদ্র কিছু বলল না, আচমকা আমার ঠোঁটে ঠোঁট মিলিয়ে দিল। আচমকা ঘটনায় চমকে উঠলাম। আদ্র পাগলের মতো আমার ঠোঁটে চুমু খাচ্ছে। কতদিনের তৃষ্ণা মেটাচ্ছে সেটাকে দেখেই বোঝা যাচ্ছে। আমি চোখ বন্ধ করে রইলাম, বাধা দিলাম না। কিছুক্ষণ পর আদ্র নিজে থেকেই সরে এলার হাঁফাতে লাগল। আমি লজ্জায় মাথা নিচু করে আছে, সাথে পরম সুখের আভাস পাচ্ছি। আদ্র কি তাহলে যাবে না? অদ্ভুত অনুভূতির জন্ম দিচ্ছি। আদ্র আমার কপালে কপালে কি বলল, এবার আমাকে যেতে হবে।
আর সরি, তোমার অনুমতি ছাড়াই তোমাকে টাচ করে ফেললাম। কিন্তু কি করব বলো, তোমাকে দেখতে পাবো না, ছুতে পারবো না, 2 বছর কতটা যন্ত্রণায় থাকবো আমি, সেটা শুধু আমি জানি। আমার কত কষ্ট হবে, কিন্তু আমাকে যেতেই হবে। তাই তোমার অনিচ্ছা থাকা সত্ত্বেও তোমাকে শুতে হলো, আমি থাকতে পারতাম না এই তোকে ছাড়া। এই স্পর্শটুকু আমি 2 বছর মনে করে ভালোভাবে কাটিয়ে দেব। নিজের খেয়াল রাখবে, ঠিকমতো খাওয়া দাওয়া করবে, আর ভার্সিটিতে আমি কথা বলে নিয়েছি, ঠিকমতো ভার্সিটিতে যাবে কেমন? বলে আরেকবার কপালে চুমু খেয়ে হনহন করে বেরিয়ে গেল দ্রুতগতিতে। আমি তো মেরে চোখের জল ফেলছি আর চোখের আড়াল হতে চিৎকার করে কেঁদে উঠলাম। সত্যি আমিও তোমাকে হারিয়ে ফেললাম, ও আমাকে ছেড়ে চলে গেল, আমাকে ছেড়ে নিঃস্ব করে। মাথা হাঁটুর উপর রেখে চিৎকার করে কাঁদছি। ওভাবে কাঁদতে কাঁদতে কখন ঘুমিয়ে পড়েছি জানি না। চিৎকার শব্দে ও হাত ধরে টেনে কেউ আমাকে উঠে বসালো। তাকিয়ে দেখি মাইশা। মাইশা অগ্নি দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে, আমি ফ্যাল ফ্যাল করে ওর দিকে তাকিয়ে আছি। কিছু বুঝে ওঠার আগে আমার গালে ঠাস করে চড় মারল আর বলে উঠল, খুব বার বেড়েছিস তাই না? আদ্রর বউ হয়ে এখানে এসে উঠেছিস, চরিত্রহীনা মেয়ে কোথাকার। বেরিয়ে মা বাসা থেকে। গালে হাত দিয়ে অবাক হয়ে তাকিয়ে আছি। একটু পর আমার শাশুড়ি মায়ের তিনিও একই কথা বলতে লাগল। অবাকে চরম সীমায় পৌঁছে গেলাম তাদের কথা শুনে। কি সব বলছেন মা? কোথায় যাব আমি? তুমি আমার সাথে চলে যাও। মানে চলে যাওয়া মানে কি? চলে যেতে কেন বলছেন? বিস্মিত হয়ে বললাম। চলে যাবে মানে চলে যাবে আমাদের জীবন থেকে, আমার আদ্রর জীবন থেকে। তোমার মতো চরিত্রহীন মেয়েকে আমি কখনো বউ হিসেবে মানি না আর মানব না। এজন্যই তো আদ্রকে এত প্ল্যান করে বিদেশে পাঠালাম, যাতে তোমার থেকে দূরে করতে পারি, তোমার ভূত মাথায় থেকে নামাতে পারি। মা এসব কি বলছেন? আপনি এসব করেছেন আর বারবার আমাকে চরিত্র না কেন বলছেন? তুমি তো চরিত্রহীনাই। তোমাকে প্রথমে আমি ভালোই ভেবেছিলাম, মাইশা না বললে তো জানতেই পারতাম না তুমি কতটা খারাপ একটা মেয়ে। কিসের ভিত্তিতে আপনারা আমাকে খারাপ বলছেন? কি করেছি আমি? মাইশা তখন কিছু ছবি আমাকে দেখালে। একটা ছেলের সাথে আমার কিছু অশ্লীল ছবি। বিস্ময় ভরা চোখে তাকিয়ে আছে সেদিকে। এসব কি আমার ছবি? ছেলেটার সাথে কেন? কে এই ছেলে? তার মাইশা এসে বলল, কে এই ছেলে? তাই না এখন না চেনার নাটক করছিস? অসভ্য দুশ্চরিত্রা মেয়ে, তুই যে কত খারাপ সেটা আমরা খুব ভালো করেই জানি, আর আমি এইসব আন্টিকে দেখিয়েছি। তুই আমার আদ্রকে ফাঁসিয়ে বিয়ে করেছিস, এত বড় সাহস তোর! এখন বেরিয়ে যা বাসা থেকে। এখন আর আদ্র নাই যে তাকে বাসা থেকে বের করা যাবে না। আমি হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছি। আচমকা শাশুড়ি আমার পা ধরে ফ্লোরে বসে পড়ল আর কাঁদতে কাঁদতে বললাম, মা বিশ্বাস করুক, এইসব মিথ্যা, আমি এসব কিছু করি নাই। এইখানে আমার ছবি কিভাবে এলো আমি জানি না। হা নামের ছেলেটাকে চিনিও না, কখনো দেখিও নাই, প্লিজ বিশ্বাস করুন। দুশ্চরিত্রা মেয়ে, ছাড় আমাকে, তোকে বিশ্বাস করি না। বেরিয়ে যাও আমার বাসা থেকে, তোর অপবিত্র হাতে আমাকে ছুবি না। প্লিজ আমার চরিত্র নিয়ে কথা বলবেন না। মাইসা আমার চুলের মুঠি ধরে টানতে টানতে ড্রয়িং রুমে নিয়ে এলো। চুল টেনে ধরায় মাথা ব্যথা হয়ে গেছে। ড্রয়িং বলল, বেরিয়ে যা বাসা থেকে। আমি আবার শাশুড়ি মা, চাচি, শাশুড়ির তাদেরকে গিয়ে বললাম, পারে দিবেন না প্লিজ। এইসব মিথ্যে, এইসব বানানো, আমি এসব কিছুই করি নাই। বিশ্বাস করো না আমাকে। বেরিয়ে যাও আমার বাসা থেকে। তোমার মুখ আমি দেখতে চাই না। আদ্রকে কি জবাব দিবেন? আমাকে পাগলের মতো ভালোবাসে। আমাকে তাড়িয়ে দিল ও, কিন্তু কাউকে ছেড়ে দেবে না। মাইশা দিকে তাকিয়ে বললাম। মাইশা হুঙ্কার দিয়ে, তুই বেরিয়ে যা, আদ্র তোকে ভুলে যাবে। আমি লন্ডন যাব। রাস্তার মেয়ের রাজপ্রাসাদে রাজরানী হতে চাস? কোনো যোগ্যতা আছে আদ্র বউ হওয়ার তোর মধ্যে? কেউ আমার কথা শুনল না, ঘাড় ধরে বের করে দিল বাসা থেকে। গেটের বাইরে ফ্লোরে বসে চিৎকার করে কাঁদছি। এই অন্ধকারে রাতে আমি কোথায় যাব, কি করব?
গেটে চুপ করে বসে রইলাম। আমার সমস্ত সুখ আনন্দ নিয়ে চলে গেল আদ্ররও যাওয়ার সাথে সাথে আমার জীবনে আর বা কালো ছায়া নেমে এলো। রাজপ্রাসাদ থেকে আবার রাস্তায় এসে পড়লাম। এই রাস্তায় বুঝি আমার শেষ আশ্রয়স্থল। এখানে কি আমাকে সারাজীবন থাকতে হবে? ক্ষণিকের সুখ খানিক সময়ের জন্য এসেছিল জীবনে, যা হারিয়ে ফেললাম নিজের দোষে। আদ্র, তুমি কেন চলে গেলে আমাকে ছেড়ে? কেন? মা বাবার অপরে ব্যক্তি যে আমাকে নিঃস্বার্থভাবে ভালোবেসে এসেছ, তোমাকেও নিজের কাছে রাখতে পারলাম না। সবাই ছলনা করে তোমার থেকে আমাকে আলাদা করে দিল। তুমি কি 2 বছরে আমাকে ভুলে যাবে? 2 ঘন্টার মতো খানেই বসে রইলাম আমি। ভেবেছিলাম হয়তো বা কেউ আসবে আমাকে নিতে, কিন্তু না, কেউ এলো না। সবাই অভিনয় করেছে আমার সাথে। পরনে শাড়ি ছিল, শাড়ি এলোমেলো হয়ে আছে। ওইভাবে উঠে দাঁড়ালাম, শাড়ি শরীর ভালো করে পেয়েছি। অন্ধকার রাস্তায় হাঁটতে লাগলাম। কিছুদূর আসতে দেখতে পেলাম পথশিশু। তাদের বাবা মা কেউ কেউ কিছু খাচ্ছে আর কেউ কেউ ক্ষুধার্ত মুখ করে তাদের দিকে তাকিয়ে আছে। পায়ে কিছু বেজে উঠল। আমার পায়ের নিচে কেউ শুয়ে আছে। আমি ভুলবশত তাকে পাড়া দিয়ে ফেলেছি। তাড়াতাড়ি 2 কদম পিছিয়ে গেলাম। সে মাথা উঁচু করে একবার আমার দিকে দেখে আবার ঘুমিয়ে পড়ল। এমন কতবার নানা জানি কত লোকের পাড়া লেগেছে, তবু ঘুম নিবারণ করার জন্য এখানে শুয়ে আছে। আমিও তাদের একপাশে হাঁটু গেড়ে বসে পড়লাম। চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। নিয়তি আমায় রাস্তায় দাঁড় করালো নিঃস্ব হয়ে। এবার এদের সাথে কি আমার থাকতে হবে? সমাপ্ত।